প্রফেসর আসিফ নজরুল, আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছিলেন, কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে হোম মিনিস্টার তারা রাখা হয় নাই, নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে। এই ব্যাপারটা আপনি আসলে কি বলবেন? মানে একটি কথা, মানে মানে এই ব্যাপারটা কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য, তার কোনো মন্তব্যের জন্য, মতামতের জন্য, বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে? ব্রিগেডিয়ার সাখাওয়াত আমাদের অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ। ওনার প্রতি এই সরকারের যে আস্থা আছে এটার প্রমাণ আপনি দেখবেন, ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে। আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, তারপর আমাকে আরেকটা দেওয়া হলো, তারপর আমি আরেকটা দেওয়া হলো, সেটা আমি চাই নাই। এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভারবার্ডেন ছিলাম, আমি চাই না, বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে। এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারেন। আর আনলেস এটা ব্রিগেডিয়ার সাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না, বাট আমি উনার সাথে কথা বলে আমার উনাকে একটু ক্ষুব্ধ মনে হয়নি ব্যাপারটা নিয়ে। কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন। আরেকটা ব্যাপার ধরেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন, ধরেন আমাদের যে জাহিদুর রহমান, উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন। আমার সাথে দেখা হয়েছিল কালকে, যে আমাদের এখানে মানে এত কম উপদেষ্টা কেন, এত দায়িত্ব আমরা কেন আরো উপদেষ্টা নিচ্ছি না। এটা আসলে হয়েছে কি, ধরেন গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমাদের থেকে ট্রেন দাঁড়িয়ে গেছে 10 জন, সেখানে আমাদের আছে 20 জন। কিন্তু আমাদের আবার এটাও বিবেচনা করা দরকার যে অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল একদম অন্যরকম একটা পরিস্থিতি, এরকম বিপ্লব পরবর্তী পরিস্থিতি না। আমাদের বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে, 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে। হয়তো আমাদের উপদেষ্টার সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো। আচ্ছা, এই প্রশ্নে আমি একটু অন্যভাবে করি। শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই, দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান, এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল। সংগঠনকে দায়ী করা যাবে, আপনি চেক করতে পারেন, সংগঠনকে দায়ী করা যাবে। এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে, আমরা যখন ড্রাফটটা করতে গেছি, আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি, কিন্তু ড্রাফট, একদমই ড্রাফট। আমরা এই যেহেতু কারো অনেকের থেকে দাবিটা আসছে, তখন আমরা এটা আলোচনার টেবিলে তুলেছি। এখানে আপনার কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় নাই, কেউ এটার বিরোধিতা করেছে, অনেকে এটা সমর্থন জানিয়েছে, কেউ বলেছে 10 বছর না চিরতরে নিষিদ্ধ করা উচিত, কেউ বলেছে না নিষিদ্ধ করা উচিত না, শুধু নিবন্ধন বাদ করা উচিত। আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না। তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে। সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে একটু বলে রাখি, আমাদের প্রযোজকদের একটু বলি যে উই নিড 10 more minutes বিকজ উই স্টার্টেড এ বিট লেট। সো আসিফ ভাই, আপনি যদি আমাদেরকে 10 মিনিট একটু বেশি সময় দিতেন, এবং যে প্রোডিউসার্স উই হ্যাভ, প্লিজ এক্সটেন্ড আস ফর 10 minutes more because there are more questions that we need to ask the advisors. So আসিফ ভাই, আমরা আপনাকে একটু নাম ধরেই বলি। আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা, জনাব শাহরিয়ার কবির, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কেউ কেউ প্রশ্ন করছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সামনের সারির সংগঠক বলেই কি তিনি সেই জালে পড়লেন, যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি জানেন। ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে, এটা কি বাদী লিখেছেন? লিখেন নাই। শোনেন, আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না, তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে অনেক এখানে কিছু মামলা হয়েছে, এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের, সরকারের কারো কোন রকম, রাষ্ট্রটা আমি জানি না, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না, মিনিমামতম প্রণোদনা ছিল না, মিনিমামতম ডিরেকশন ছিল না। ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি, আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে, বা একজন আপনার কম্পারেটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে, ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি, ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয়, এটা তো কারো এনজয় করার কথা না, এটা তো কারো ভালো
কথা না। কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের সমাজে এরকম কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না। কিন্তু ধরেন আমি আপনাকে আমি নূর ভাইয়ের কথা বলছি, ধরেন আসাদুজ্জামান নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় এটা নিয়ে তো প্রশ্ন ওঠারই কথা। তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীলফামারীতেও মামলা হয়েছে। এখন খালেদ আপনি আমাকে বলেন, নীলফামারীতে তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল, ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল, এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে। কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে, আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা, খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবে না? আমার কি অধিকার আছে? আমার শুধু এইটা দেখার আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয়। ডক্টর আসিফুজ্জামান, আমার শুধু একটাই জানার ইচ্ছা, আপনার কাছ থেকে তো জীবনে বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে, মামলা হয়েছে ভালো কথা, তার বিরুদ্ধে মামলা চলতেই পারে, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল? মানে রিপোর্ট চলতে পারে, তিনি আদালতে হাজিরা দিতে পারতেন, জামিন থাকতে পারতেন, তাকে রিমান্ডে নেওয়া, রিমান্ড চাওয়া, রিমান্ড নেওয়া, এগুলি খুব জরুরি ছিল। মানে আমি জানতে চাচ্ছি, আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না, মানে আমি শুধু জানতেই চাচ্ছি। দেখেন, আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম। এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে। কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমার থাকবে, ভালো না লাগলেও। ফলে আমি এটা কারো এখানে আমার সমালোচনার অধিকার নাই, কারণ আমি সরকারের অংশ। তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলেও কিছু জিনিস হচ্ছে যেটা আমাদের কোনো রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না, আমাদের ভালো লাগছে না। আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি, 15টা বছর একটা দল ক্ষমতায় ছিল, তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে। এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা, অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন। সমস্ত প্রশাসন তাদের সাজানো, সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই। অনেক ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের এই 15 বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্ট না থাকলে, নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারতাম। তবে আমরা কন্ট্রোল বাড়াচ্ছি। মানে নূর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশরাই তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, না নূর ভাইয়ের আমলে। আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে এটা বলি নাই, আমি বলতে চাচ্ছি ধরেন কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে, ধরেন আমরা হয়তো কোনো একটা জিনিস জানছি না, বাট হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে। এইবার এটা পরিষ্কার। আমাদের সময় খুব শেষ, এই প্রশ্নটার উত্তর কি আপনি একটু দিবেন? এইটা হয়তো আমার অন্য প্রশ্নের জন্য একটু হারিয়ে গেছে, যে মামলা প্রত্যাহারের তদবির ও লেনদেনের ব্যাপারটি ঠেকানোর জন্য আপনারা কি করছেন? স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমার এবার খুব দ্রুত আপনাকে 5-6টি প্রশ্ন করে ফেলতে হবে। তদবির ঠেকানোর জন্য তদবির ঠেকানোর জন্য আমাদের মিনিস্ট্রিতে কোন রকম তদবির করা হচ্ছে না। আমাদের মিনিস্ট্রিতে আমি যাদেরকে বদলি করে এনেছি, প্রথম দেখেছি তাদের সুনামের কথা, তাদের সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ আছে না, এটা আমি খুব ভালো করে দেখেছি। কারণ আমার ছাত্র, অনেকে আমার ছাত্র, আমি খুব ভালো মতো খবর নিয়ে এসেছি। যাদের সম্পর্কে মিনিমামতম অভিযোগ ছিল, বিশেষ করে আর্থিক অভিযোগ, তাদেরকে আমার অন্তত আমি রাখার চেষ্টা করি, মিনিস্ট্রি থেকে আমি সরিয়ে দিচ্ছি। শুধু যে এই কারণে সরিয়েছি এটা না, কাজে যাদেরকে সরিয়েছি সবাইকে আপনারা এরকম ভাববেন না। পলিটিক্যাল নিপীড়নের অংশ ছিল কেউ, তাদেরকেও সরানো হয়েছে। আমরা আমাদের মিনিস্ট্রি চেষ্টা করছি। এখন ধরেন একদম রুট লেভেলে যদি কোনো তদবির হয়, আমরা একটা ওপেন আহ্বান আছে, আমাদের কাছে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আর প্রসিকিউশন সার্ভিস যে আপনি করার কথা বলেছেন, এই আইন করে নতুন প্রসিকিউটর আমি নিয়োগ দিতে কমপক্ষে 6 মাস লাগবে। এখন যারা প্রসিকিউটর আছে, এপিপি আছে, তারা সবাই আওয়ামী লীগের আমলের ক্যাডার টাইপের আইনজীবী আছে, তাদের মধ্যে কেউ আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ, অনেক অত্যাচার নিপীড়নে তাদের অংশগ্রহণ আছে। এখন আমি 6 মাস এদিকে রাখবো? আপনাকে যে আমি বললাম যে কিছু ক্ষেত্রে যে কিছু ঘটনা ঘটে যেটা 15 বছর সাজানো কারণ পারি না, আমি আপনাকে একটা ঘটনা বলি, নাম বলবো না। একটা ঘটনার ক্ষেত্রে আমি খবর নিয়ে দেখলাম যে আচ্ছা, উনার ক্ষেত্রে আপনার ধরেন জামিন হলো না কেন, ঠিক আছে? তখন আমরা দেখলাম যে এখানে সরকার পক্ষের যে আপনার আইনজীবী ছিল, তিনি এমন একটা ভূমিকা রেখেছেন যেটা আমাদের প্রত্যাশিত ছিল না। এখন ওই আইনজীবী কি সরল বিশ্বাস এটা করেছেন নাকি আমাদের প্রশ্নবিদ্ধ করেছেন? এই সমস্ত প্রশ্ন রিজলভ করতে হলে আমাকে তো ইমিডিয়েটলি এই পিপিপি, এপি, জিপি, পিপি এগুলিকে নতুন করে সাজাতে হবে। এখন আমি আইন করতে চাই, ইনের আইডিয়াল ওয়ার্ড অবশ্যই করতে চাই, কিন্তু করে তাহলে আমাকে 6 মাস এই ধরনের বিভিন্ন স্যাবোটাজের জন্য অপেক্ষা করতে হবে। ফলে আমরা নিয়োগ দিয়ে, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমাদের আমলে অবশ্যই স্বাধীন প্রসিকিউশন সার্ভিসের আইনটা করা হবে। আইন করার পর দরকার হলে আমরা এখনকার যারা আছেন তাদেরকে আর রাখা হবে কিনা এটা চিন্তা করবো এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃতদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করবো।
আমাদের গবেষক দলের একজন সদস্য এই মুহূর্তে আপনি যখন কথা বলছিলেন তখন আমাকে একটি সংবাদের কাটিং আমাকে পাঠিয়েছেন, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির কারণে নালিশি মামলা হয়েছে। প্রফেসর আসিফ, আমি কি বলবো, মানে এভরিথিং রিমাইন্ডস মি অফ দি পাস্ট রেজিম। জব দিয়েছেন, আমি শুধু যদি আপনি শুনে থাকেন আমি একটু বলে রাখি যে আমাদের প্রবাসীরা আপনি আজকে আসবেন বলে অনেকগুলি বিষয় আপনার দৃষ্টি করার জন্য একটু আবেদন জানিয়ে রেখে আমি একটু আপনাকে সেই আবেদনগুলি একটু শোনাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে 43তম বিসিএস এ আমাদের যেসব ভাই বন্ধু ছেলে তারা বলছে যে তাদের চাকরির নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন হচ্ছে না 9 মাস বা 10 মাস। আপনি সেটি সদয় অবগতির জন্য, তারা এই ভাষাই ব্যবহার করেছেন যে আপনার সদয় অবগতির জন্য তারা আমার মাধ্যমে আপনাকে এটি জানিয়েছেন। আমাদের প্রবাসীরা যে দাবিগুলি তার দুই একটি আমি আপনাকে শোনাতে চাই, যে তার মধ্যে রয়েছে যে প্রবাসীদের জন্য আপনি অনেক কিছু করেছেন, যেমন আমরা দেখলাম প্রবাসী ব্যাংকের বা রেমিটেন্স পাঠানোর সংস্কার এবং ইত্যাদি বিষয়ে আপনি আসলে উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারা তাদের নিরাপত্তা, রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ করার জন্য তাদের কোনো সুযোগ থাকছে কিনা, আইন কানুনের ক্ষেত্রে তাদের বিশেষ, আমি 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 আপনার অনুমতি নিয়ে সেটি আবার একটু পড়ে শোনাচ্ছি যে কি কি দাবি সেটি সামনে আসছে। সেটির মধ্যে প্রধান যে দাবি আছে যে সেটি হলো যে কোনো একটি সংরক্ষিত জায়গায় বা সংসদে সংরক্ষিত কোনো একটি বিষয় করা যায় কিনা, যাতে রেমিটেন্সে যারা আছেন, রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হচ্ছে বা প্রবাসী রেমিটেন্স পাঠাচ্ছেন যারা, তারা যেন এই বিষয়টিতে অংশগ্রহণ করতে পারেন। তো এরকম কিছু দাবি আছে যে তারা যেন নির্বিঘ্নে, আমি আজকে দেখছিলাম যে আপনি অলরেডি বলেছেন যে প্রবাসীরা দেশে গেলে যে তাদেরকে হয়রানি করা হয়, এটি অনেক আগে থেকে তারা আপনি দেখছেন। এই বিষয়টিও আপনি আসলে খেয়াল রাখবেন, প্রবাসীদের সহায় সম্পত্তি যা আছে তা যেন ঠিকমতো থাকে, ব্যাংকের টাকা, এই ব্যাপারে তারা আপনার কাছে একটু আলাদা করে আমার মাধ্যমে তারা একটু বলতে চেয়েছেন। তো এই পর্যন্তই আসলে বলার ছিল। প্রফেসর আসিফ নজরুলকে যদি আমরা একটু শুনতে পারতাম, যে দর্শকদের উদ্দেশ্যে তার শেষ বক্তব্য শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারতাম। অনেকক্ষণ সময় তিনি আমাদের দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আনফরচুনেটলি আপনার সাউন্ডটি রোবোটিক, তবে আমরা বুঝতে পারছি যে প্রফেসর আসিফ নজরুল আসলে যতগুলি প্রশ্ন আমরা করেছি সেগুলির আপনারা জবাব দিতে চেষ্টা করেছেন। প্রতিটি বিষয়ে তিনি তার মন্তব্য এবং তার যে ইচ্ছা সেটির কথা আমরা বলেছেন। আমরা যে প্রশ্নটি তার কাছ থেকে শেষ প্রশ্ন হিসেবে রেখেছিলাম সেটি দর্শকদের কাছে রাখি। আমি প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে যদি পরে এটি শুনতে পারি তাহলে সেটি আমরা বলবো যে প্রফেসর আসিফ নজরুল আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা, বৈষম্য বিরোধীরা যদি আরেকটি রাজনৈতিক দল করে সেটিতে আপনি যোগ দিবেন কিনা, আপনি আপনার এই মন্ত্রিত্ব পদটি আসলে এরকম চান কিনা, যেটি তো সাময়িক মন্ত্রিত্ব, ভবিষ্যতে আপনি মন্ত্রী হবেন কিনা। ফাইনালি একটি প্রশ্নের সাথে যুক্ত হওয়া ছিল, আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হতে পারেন, আপনি হতে পারেন প্রধান উপদেষ্টা, তার কোনো সুযোগ থাকছিল কিনা। এই প্রশ্ন আসিফ নজরুল মাথা নাড়ছেন, তবু আমরা আসিফ নজরুলের রোবোটিক ভয়েসে একটু শুনি। তিনি দেখাচ্ছেন, আমরা দর্শকরা, আসিফ ভাই আমরা আরেকটু সময় রাখলে আমরা একটু দেখতে পারতাম, আর 10 সেকেন্ড একটু রাখেন, আমরা একটু দেখি এটা, যেহেতু ভয়েস রোবোটিক। সবাইকে ধন্যবাদ। রাজনীতি না, ঠিক আছে। প্রফেসর আসিফ নজরুলকে আমরা ধন্যবাদ জানাই। দর্শক আপনাদের 35,000-এর মতো দর্শক একসাথে দেখেছেন। আমরা নিশ্চয়ই আমাদের বৃহস্পতিবারের নিয়মিত শোতে আসবো, সে সময় আমরা আরো নতুন অতিথিদের নিয়ে আসবো এবং তাদের সাথে আমরা কথা বলবো। প্রফেসর আসিফ নজরুল আমাদের আন্তরিক ধন্যবাদ জানবেন। দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।